ভয়ঙ্কর ক্ষতি হলো, আমার সংসার, আমার পরিবার সব নষ্ট হয়ে গেল। একটু সুস্থ হওয়ার পর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে জানিয়েছিলাম, কমপ্লেন করেছিলাম। তারা একটা ইনস্ট্রাকশন দিয়েছিল স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে যে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য যে দোষীদের বিরুদ্ধে। স্টেট ব্যাংক জানালো যে এরকম কিছু ঘটেনি, ওরা এরকম কিছু ঘটনার কথা অস্বীকার করেছে, কোনো ইনভেস্টিগেশন হয়নি, আমার সঙ্গে যোগাযোগ করেনি, মিথ্যা কথা বলে দিল যে এরকম কিছু ঘটেনি, নো মেরিট কেস ক্লোজ বলে জানিয়ে দিয়েছে। রিভিউয়ের আবেদন করলাম চেয়ারম্যানকে, কমিশনের কয়েকবার রিমাইন্ডার দিয়েছি, তার উত্তর পাইনি। ফেব্রুয়ারি মাস থেকে আমি স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে অভিযোগ জানাতে শুরু করি। 3.5 মাসে 8 বার অভিযোগ পাঠাই। তখন চেয়ারম্যান রজনীশ কুমার। খালি প্রথম অভিযোগের পরে যেহেতু একটা পেমেন্টের ব্যাপারে অভিযোগটা পেমেন্টের ব্যাপারে ছিল, প্রথম অভিযোগ, পরে ওই ঘটনাটা অ্যাড করে দিয়েছিলাম অল্প একটু শর্টে। তো পেমেন্টের বিষয়টার জন্য পরদিনই কলকাতা এলএইচওর পিপিজি থেকে একজন ফোন করে আমার কাছে ডিটেলস জেনে নেয়, আমার পেমেন্ট সম্পর্কে বলে নেয় এবং আমার এই ঘটনাটা আমি লিখেছিলাম যে কেন আমি অত্যাচারিত হয়ে ব্যাংক আমাকে চাকরি ছাড়তে হলো, এটা কেন লিখেছি ব্যাখ্যা চেয়েছিল, যে আপনার কমপ্লেনে চেয়ারম্যানের কাছে অভিযোগে জানিয়েছেন যেটা। তখন আমি তাকে বলি, খুব খারাপ অবস্থা ছিল, গলা কেঁপে যাচ্ছিল, মানে প্রায় সেন্সলেস হওয়ার মতো অবস্থা। তখন তো ফোবিয়া শেষ হয়নি, আমার ফোবিয়া কাটেনি। যাক, তাকে বলেছি, কিন্তু তারপর থেকে ব্যাংক আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 28 তারিখ সম্ভবত লাস্ট দিয়েছি। তারপরে একটা হার্ড কপিগুলোর রেজিস্টার্ড পোস্টে চেয়ারম্যানের অ্যাড্রেসে পাঠিয়েছি, কিন্তু স্টেট ব্যাংক কিছু করেনি। স্টেট ব্যাংক না করায় এবং এনএইচআরসির ওটাও পেন্ডিং আছে, ওরা কিছু করছে না। স্টেট ব্যাংক উত্তরই দিল না, আমার এমপ্লয়ার আমাকে উত্তর দিবে না, এত বড় কাণ্ড হয়ে গেল, আমাকে চাকরি ছাড়তে বাধ্য হলাম আমি, এত কিছু জানি, কেউ উত্তর দিল না। সেই জন্যই ধরে নিচ্ছি যে চেয়ারম্যান অবশ্যই ছিল, চেয়ারম্যানের অ্যাপ্রুভাল ছাড়া এটা হতে পারে না। চেয়ারম্যান হয়তো মাথায় ছিল, চেয়ারম্যানের নির্দেশেই হয়তো আমার সঙ্গে অত্যাচার করা হয়েছে, চোরকে বাঁচানো হয়েছে এবং ঘটনাটা চেপে গিয়ে সিসিটিভি ফুটেজ সব ধামাচাপা দেওয়া হয়েছে। এগুলো করেছে, এগুলো সব তো দুর্নীতি। দুর্নীতি করে পারবে, আমার মাথা নেই সে দুর্নীতি করলো কিনা, না আমার চাকরি কেন খেলো, অত্যাচার করে মেরে ফেলার চেষ্টা করেছিল কেন, এই হলো। তারপরে স্টেট ব্যাংকে জানালাম যে আমার মনে হচ্ছে স্টেট ব্যাংক আমার জন্য কিছু করবে না, আমি অন্য প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করবো, এটা সুরাহা একটা আমার বিচার পাওয়ার। প্রাইম মিনিস্টার্স অফিসে অনলাইন করলাম, কমপ্লেন জানালাম, প্রাইম মিনিস্টার্স অফিস থেকে ওই একই হলো, ওই একই চিঠি যে এরকম ঘটনা ঘটে, মিথ্যা কথা বলে স্টেট ব্যাংক উত্তর দিল। রিভিউর আবেদন করলাম, কোনো লাভ হলো না। তারপরে প্রাইম মিনিস্টার্স অফিস থেকে যেহেতু ফিনান্স ডিপার্টমেন্ট ব্যাংকিংয়ে ওটাকে রেফার করে দিয়েছিল, ফরওয়ার্ড করে দিয়েছিল, সেই জন্য আমি সেখানে রিভিউয়ের আবেদনটাও সেখানেই করলাম। একই ঘটনা, ওই এটা নো মেরিট কেস ক্লোজড। এরপরে গাইডলাইন অনুযায়ী যা ওয়েবসাইটে যা দেওয়া আছে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী রিভিউয়ের আবেদনে সন্তুষ্ট না হতে পেরে সেক্রেটারি অফ ফিনান্স মিনিস্ট্রি তাকে জানিয়েছি, তারপরে ডিরেক্টরেট অফ পাবলিক গ্রিভেন্স, সবাইকে রিভিউয়ের আবেদন করেছি। ওই কেস ক্লোজড সেই উত্তর পাওয়ার পর উত্তর আমাকে দিচ্ছি, আমি ইয়ে থেকে পেয়ে যাচ্ছি, আমাকে স্টেট ব্যাংক আর কখনো যোগাযোগ করেনি। খালি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে চিঠিটা ছিল তার কপি তাদের নির্দেশে আমাকে পাঠিয়েছে, যেখানে আমার উল্লেখ করা অভিযোগগুলোর সম্পর্কে একটা কথাও বলা নাই, চুরি হওয়া, আমার উপর অত্যাচার, ওগুলো কিছু বলা নাই। নো মেরিট কেস ক্লোজড। এরপরে সমস্ত জায়গা শেষ হয়ে যায়, বুঝতে পারছিলাম কি করবো। হঠাৎ একটা যোগাযোগের ফলে হাইকোর্টে গেলাম, হাইকোর্টে তো আরো খারাপ অবস্থা, প্রথমে রিজেক্ট করে নিল হাস্যকর কারণে। হাস্যকর বলতে আমার উকিল কেন বোঝাতে পারলো না বা প্রমাণ দেখাতে পারলো না, যেমন হচ্ছে কয়েকটা কারণ আমি বলছি, খুব হাস্যকর এই জন্য যে আমি কেন 3 মাসের মধ্যে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে এফআইআর করিনি। এফআইআর তো আমি করতেই পারি না। আমি প্রথম যে এফআইআর ঘটনা শুনলাম সেটা হচ্ছে ঘটনার পরদিনই একজন বলেছিল, তখনও ব্যাংক ইনভলভ হয়নি বা চুরির বিষয়টা সামনে আসেনি, প্রমাণটা আসেনি। আমি সেই আত্মীয় আমার হয় আইসি বলে এটা টাকাটা উদ্ধার করার জন্য আমি তাকে জানিয়েছিলাম।
পরবর্তীকালে ব্যাংক ম্যানেজার যখন বলল উজ্জ্বল কুমার যে ব্যাংক এটা করবে, চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আপনাকে ফেরত দেওয়া হবে, তারপরে আমি আর সেই আইসির কাছেও আর যাইনি, গিয়ে বলিনি, জানাইনি, জানানো হয়তো উচিত ছিল। তো ওই এফআইআরটা আলাদা। এবারে ব্যাংক আমাকে বলা সত্ত্বেও এফআইআর করলো না, 1.5 মাসের এফআইআর করলো না, টাকাও ফেরত দিল না, এত হতে পারে না। তখন একজন সিনিয়র এসে আমাকে, সিনিয়র অফিসারই, তার সঙ্গে খুব যোগাযোগ ছিল, মালদাতেই ছিল, নিয়ে গেছিল, আইসিকে দেখিয়েছিলাম, আইসি ফোনে কথা বলেছিল, জাস্ট কোনো লিখিত কিছু দেওয়া হয়নি, ফোনে কথা বলা হয়েছিল। আইসিকে সে কথা দিয়েছিল যে 3 দিনের মধ্যে ব্যাপারটা সলভ করবে, কিন্তু আইসি বলেছিল 3 দিন না 7 দিনের মধ্যে, সে 7 দিনেও করেনি, 10 দিনেও করেনি, বুঝছিল। এরপরে প্রাইম মিনিস্টার্স বললাম, ও কোর্টেরটা আমি তো এফআইআর করতে পারবো না, স্টেট ব্যাংকে অফিসিয়ালি স্টেট ব্যাংকে এফআইআর করবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি দেখি স্টেট ব্যাংকের সবচেয়ে শেষে, মানে আমি বিভিন্ন জায়গায় জানিয়েছি এক্সেপ্ট স্টেট ব্যাংক, আমি প্রচুর কেটেছি, বিভিন্ন জায়গায় জানিয়েছি এক্সেপ্ট স্টেট ব্যাংক, কিন্তু তা তো না। আমি খালি প্রথম চিঠিটা এনএইচআরসিকে দিয়েছি, হিউম্যান রাইটসকে, কারণ আমি তো আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যেভাবে আমার হিউম্যান রাইটসকে ভায়োলেট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, আমার চাকরি করার অধিকার, উপার্জনের অধিকার, আমার মান সম্মান, শারীরিক মানসিক সব দিক দিয়ে যেভাবে আমাকে বিধ্বস্ত করেছে, আমাকে ধ্বংস করে দিয়েছে, আমার অধিকারগুলো কেড়ে নিয়েছে, তো আমি হিউম্যান রাইটসে তো যাবোই। আমি হিউম্যান রাইটসের বিষয়ে খুব সচেতন ছিলাম, গেছিলাম, কোনো কাজ হয়নি। আমার জানতাম না যে হিউম্যান রাইটস, লোকপাল, এগুলো সব কাজকর্ম ডকে উঠে গেছে, এরা যে আর কাজকর্ম করে না নিজেদের, আমি কি করে জানবো সেটা। খালি অফিসিয়াল চিঠি দিয়েছে, আমার কোনো শুরু হয়নি। তো হাইকোর্ট এরকম বললে একটা, আর ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বললো যে আমি যেন টাকা রোজগারের জন্য এত কিছু করেও যখন লাভ হলো না, আমি কোর্টে গেলাম, কোর্টে আমি 1 বছরের মধ্যে কেন আসলাম না, এসব প্রশ্ন তুলে। কিন্তু আমার রাস্তা বন্ধ হয়ে যায়। আবার উকিলের পরামর্শে, একজন সিনিয়র উকিল, প্রচণ্ড বেশি ফিজ তাকে হায়ার করে ডিভিশন বেঞ্চে গেলাম, সেটা নাকি অ্যাকসেপ্টেড হয়েছিল। কারণ নাকি বলছি, কারণ তখন তো কোভিড পিরিয়ড ছিল, আমি যেতাম না সবগুলোতে, খালি প্রথমবার গেছিলাম আমার সই করতে, তারপরে যাইনি। এবং সব ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই হতো, ভিডিওতেই বিচার চলতো, হাইকোর্টেরও হিয়ারিং হতো। তো 3টা হিয়ারিংয়ের পরও 1 ফোঁটা উন্নতি না হয়, এবং আমার মনে হয়েছে যে এই আমার শেষ হবে না হিয়ারিং, বা আমি বিচার পাবো না এখান থেকে, কোর্ট থেকে সরে এসেছি। তারপরে মিস্টার খাড়াটিকে, খাড়া চেয়ারম্যান হলো যখন, তখন আবার পুরনো রেফারেন্স তুলে আবার তাকে জানিয়েছিলাম, এটাও জানিয়েছিলাম যে আমি কোর্টে কেস পেন্ডিং আছে, কিন্তু আমি কোর্টে যেতে চাই না, কোর্টে আমার টাকা পয়সাও শেষ হয়ে গেছে, আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি এটা তদন্ত করে সুবিচার করুন। এটা ব্যাংকের পক্ষে অনেক ক্ষতিকর কিছু আছে, এত উঁচু স্তরের অফিসাররা চুরির শাস্তি দিল না চোরকে, এবং ঘটনা চেপে দিল, সিসিটিভি ফুটেজের ঘটনাটা চেপে দিল, এবং আমার উপর অত্যাচার করলো। কিন্তু এটা কিন্তু অনেকে জানে, মানুষ জানে, এবং তার ফলে ব্যাংকের ফেম নষ্ট হচ্ছে, এবং ব্যাংকের সিকিউরিটিরও হানি হচ্ছে। জানিয়ে তাকে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু কিছু হয়নি। 2021 সাল থেকে, আমি 2018 সালের ঘটনা, 21 সাল থেকে এগুলো সব শেষ হয়ে যাওয়ার পর কিছু নাই, এবং আমার তখন মোটামুটি সুস্থ হয়ে গেছি, সমস্ত রকম ভয় কেটে গেছে, খালি ক্রোধ, খালি আগুন জ্বলছে। রোজ আমি এগুলো শুনি আর মাথা খারাপ হয়ে যায়, এত বাজে বাজে কথা আমাকে শুনতে হয়েছে। এগুলোর জন্য তো আমি না, এগুলো আমার প্রাপ্য না। প্রাপ্য কি কেউ বলতে পারবে? তো 2021 সাল থেকে প্রচার করা শুরু করে দিই সোশ্যাল মিডিয়াতে, সিসিটিভি ফুটেজ, আমার বলা কথা, এই ভয়েস রেকর্ডগুলো। আমার একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইউটিউব আছে, টুইটার আছে, সবগুলোতে একটা মানুষও সাড়া দেয়নি, সারা দেশ থেকে একটা মানুষও সাড়া দেয়নি। কল্পনা করা যায় না, এগুলো সব দেখে মনে হচ্ছে সবার সামান্য সামান্য জিনিসগুলোও চোখে পড়ে, অথচ কেউ না। আমি প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, আরও অর্থমন্ত্রী, রিজার্ভ ব্যাংকেও কমপ্লেন করেছি, ইন্ডিভিজুয়াল নামগুলো বললাম, তাদের সঙ্গে, তাদেরও যে ইমেল আমি পেয়েছি ইন্টারনেট থেকে, সেগুলোতে যোগাযোগ করেছি, অনুরোধ করেছি, কেউ কিচ্ছু করেনি। সিকিউরিটির ভয় পেতাম যে আমার উপর অ্যাকশন নেওয়া হতে পারে, আমাকে খুন করা হতে পারে, আমাকে আরও কিছু বিপদে ফেলা হতে পারে,
তো এই সিকিউরিটি চাওয়ার জন্য বা পাওয়ার উদ্দেশ্যে আমি পশ্চিমবঙ্গের সরকার অনেক নেতা মন্ত্রী বহুজনকে জানিয়েছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়েও জানিয়েছি ঘটনার প্রমাণ দিয়ে। কেউ কিচ্ছু করেনি, কেউ একটাও কথা বলেনি, ঘুরেও তাকায়নি। তো সব দেখে শুনে মনে হচ্ছে আমি বোধহয় দেশের নাগরিক না। আর সম্ভব না, 7 বছর হয়ে গেছে। তো দেশের নাগরিক না তো আমি, এটা হচ্ছে আমার ভোটার কার্ড। এখন যা বয়স 45 বছর, আমাদের সময় 18 বছরে না 21 বছরে, সরি। তো 45 বছর মতো ভোট দিয়েছি শুধু। আর রাষ্ট্রের কাছে এই একটু বিচার পাবো না আমি? কোনো সাড়াই দিবে না কেউ, এবং দেশবাসীও এরকম। আমি এটা রেখে কি করবো? আমার তো, আমি মনে হচ্ছে না আমি এদেশের নাগরিক। তো প্রজাতন্ত্র দিবস আমার এই দুষ্কৃতিতন্ত্রের মধ্যে দিয়েই চলছে, এটা আমি পুড়িয়ে ফেলতে চাই। এটা রেখে কি করবো? ভোটার কার্ডটা আমি পুড়িয়ে ফেলতে চাই, সরকারের দেওয়া। ভোটার কার্ডটা পুড়িয়ে ফেলতে চাই। মনে হচ্ছে আমি কোনো নাগরিক না, শুধু শুধু এটা আমার আর কোনো কাজে লাগবে না। আর ভোট টোট দিব না। যে দেবব্রত দাস, চোরটাপিঠ অরিজিনাল, এটা আমি রেখে আর কি করবো? এটার কোনো ভ্যালু নেই আর। একটা মানুষ আমার সমর্থনে আসলো না, একটা মানুষও না। কেউ রিয়েলাইজ করছে না আমার মানসিক অবস্থার কথা, সাংসারিক অবস্থার কথা। ভোটার কার্ডটা পুড়িয়ে ফেললাম অরিজিনাল। ধীরে ধীরে আরো অনেক কিছু করবো, প্রতিবাদ আমি জানাতে থাকবো। উত্তর পাবো না, ঠিক আছে, উত্তর পাবো না, একসময় হবে। কিন্তু আমি চাই না আমার মারা যাওয়ার পর এটা নিয়ে আলোড়ন হোক বা অনেকে সাহায্য করার জন্য এগিয়ে আসুক। মতো শেষ করলাম, ধন্যবাদ।